হিরো মানে সম্মান, স্টাইল, রহস্য। আপনারা তো পিটি ক্লাসের ছাত্র, তাই মানছি না। অধীর বিরক্তিকর মুখে চ উচ্চারণ করে কিছু বলতে যাবে, কিন্তু সৃজন থামিয়ে দেয়। উল্টাপাল্টা কিছু বললে যে এই রমণীরা তাদের মানবে না। সৃজনের ইশারা বুঝতে পেরে অধীর বলল, উপন্যাসের লেখক থাকে, এখানে তো তোমরাই আছো, মিলিয়ে দাও না আমাদের। সৃজন চুপচাপ দাঁড়িয়েছিল, হঠাৎ বলল, দেখো, উপন্যাসের নায়করা ভুল করলে ক্ষমা পায়, তো আমাদেরও করে দাও। একটা মাত্র ভুল করেছে জীবনে। রোজ হাসি চাপতে গিয়ে মুখ ঘুরিয়ে নিল। রুষা বলল, সমস্যা জানো কি, আমারা উপন্যাসের মতো প্রেম চাই। অধীর চোখ বড় করে, মানে কি? উপন্যাসের মতো নায়ক চাই মানে কি? এটা হয় নাকি? উপন্যাসে লেখক যেমন ভাবে সাজাবে, নায়ককে নায়ক ঠিক সেরকম হবে, কিন্তু বাস্তবতা যে ভিন্ন। অধীর ঠাট্টার সুরে বলল, উপন্যাসের নায়ক বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে, আমি দাঁড়াবো কিন্তু সর্দি হলে ওষুধ কে দেবে? সৃজন নাটকীয় ভঙ্গিতে বলল, উপন্যাসে নায়ক নায়িকাদের জন্য মারামারি করে, আমি করব না। পরে তোমরাই বলবা জামাই ঝামেলাবাজ। তোমরা হিরো না, তোমরা সমস্যা। এদের নাটক দেখে রোজ দুই হাত বুকের সামনে ভাঁজ করে দাঁড়িয়ে বলল কথাটা। মুখে কড়া ভাব, কিন্তু চোখে একটু দুষ্ট ঝিলিক। অধীর এক সেকেন্ডের সময় নিল না। বুক ফুলিয়ে চুলটা হাতে ঝাঁকিয়ে বলল, সমস্যা না, রেগুলার আপডেট হওয়ার হিরো, বাস্তব ভার্সন ভাবি। আমরা প্রবলেম ফিক্সড করি, ইমোশন হ্যান্ডেল করি, মাঝে মাঝে সার্ভার ডাউন হয়ে যায়, কিন্তু কাজও করি ঠিকই। রুষা হেসে ফেলল। সৃজন ফিসফিস করে বলল, তুই চুপ কর, আগুনে ঘি ঢালিস না, ভাব নিস না আর। রোজ ভ্রু তুলে বলল, ও আচ্ছা, তাহলে কয়েকদিন আগে স্যারের কেবিনের ভেতর তোমাকে দাঁড়িয়ে কাঁপতে দেখলাম, সেটা কি সিস্টেম আপডেট ছিল? অধীর গলা খাকারি দিয়ে বলল, আমি কাঁপছিলাম না, আমি ভিতরে ভিতরে প্ল্যান করছিলাম কিভাবে পরিস্থিতি সামলাবো, সেটা ভাবছিলাম। সৃজন পাশে থেকে ধাক্কা দিল। স্ট্র্যাটেজি না, স্ট্যাচু হয়ে গিয়েছিলি শালা আবাল। চুপ কর, আর একটা কথা বলবি না তুই। তারপর শুরু হলো তাদের রাজি করানোর মিশন। সৃজন সাহস করে সামনে এগিয়ে গেল, বুক সোজা, চোখে আত্মবিশ্বাস আনার চেষ্টা, যদিও হাঁটু দুটো কাঁপছে। সে গম্ভীর গলায় বলল, রোজ, তোমার জন্য একটা কবিতা লিখেছি। ওদের পাশে থেকে ফিসফিস করলো। ভাই, আগে রিভিউ করাই শেষ। সৃজন চোখ রাঙালো, তারপর শুরু করলো। তুমি গোলাপ না, কারণ গোলাপে কাঁটা থাকে। এই পর্যন্ত ঠিক ছিল। তারপর বেচারার কি হলো কে জানে, হাত দিয়ে নাকে জমে থাকা ঘাম মুছে বলে, তুমি সরাসরি খোঁচা মারো। ইয়ে মানে, খোঁচা মানে কাটা। কাটা ভালো, খোঁচা মানে গোলাপ কাটা হয়ে আ, আম, তো ইয়ে। রোজ মুখ ঘুরিয়ে হাসি আড়াল করতে লাগলো। আর উষা তো খিলখিল করে হেসেই যাচ্ছে। আর অধীর মুগ্ধ হয়ে তার লাল গোলাপিকে দেখছে। সৃজনের কথায় অধীর দুই হাত দিয়ে মাথা চাপড়ালো। এতবার মুখস্থ করার পরেও ভুল করছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সৃজন। রোজ বড় বড় চোখ করে তাকিয়ে বলল, কি বললেন? আমি কাটা? আমি সরাসরি খোঁচা মারি? সৃজন তাড়াতাড়ি দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। না না না, এই মুখের যত দোষ। আমি বলতে চেয়েছিলাম তুমি স্পেশাল, ইউনিক, মানে গোলাপ ফুলের মতন সুন্দর, কিন্তু কাটার মতন স্ট্রং না। মানে, আরে না, উল্টো হয়ে গেল। মুখটা মলিন করে বলল সৃজন। অধীর পাশ থেকে নাটকীয় ভঙ্গিতে বলল, ভাই, গোপালকে গোপাল বলতে গিয়ে কাটা বললি কেন? তুই প্রেম করবি নাকি প্রেমের আগে ব্রেকআপ করা শেখাবি আমাদের? এর মধ্যে হেরা ও নাভান তাদের সাথে যুক্ত হয়েছে। নাভান আজ না চাইতেও মুচকি হাসছে ভাইরূপী বন্ধুদের প্রপোজ করা দেখে। এমনি এমনি তো নাম দেয়নি ভণ্ড। সৃজন নাভানের দিকে তাকায়। নাভান ভাবলেশহীন বুকে হাত গুজে মিটি হাসছে, নাকি ঠিক বোঝা গেল না। সৃজন লজ্জায় মাথা নিচু করে বলল, আমি আসলে বলতে চেয়েছিলাম তুমি কাটার মতন খোঁচা মারলেও সেই খোঁচা ভালোবাসার মানে। আরে ধুর। হেরা এবার ঠোঁট কামড়ে হাসি লুকাতে চেষ্টা করলো, কিন্তু পারল না, বলেই ফিরল, ঠিক আছে কবি ভাই সাহেব, আজ থেকে কবিতা মুখস্থ করা বন্ধ করে রিয়েল লাইফে ফিরে আসুন। এটাতে মুখস্থ করা লাগে না, ভালোবাসলে মন থেকে এমনি মুখ দিয়ে ভালোবাসার ছন্দ এসে পড়ে। বেচারা সৃজনের কাহিনী দেখে অধীর সব ভুলে গেছে। মাথা চুলকিয়ে অধীর সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, ওর কবিতা শুনে আমি পর্যন্ত সিঙ্গেল হয়ে যাচ্ছি, প্রপোজ না করার আগে রিজেক্টের দলে পড়তে যাচ্ছি। সৃজন কাজ ঝাঁকিয়ে বলল, ধুর, তোদের মতন আমি না।
কবিতা, উপন্যাস এগুলো আমার দ্বারা হবে না। আমি হাত ধরবো আর সরাসরি পালিয়ে যাব। অধীর গম্ভীর হয়ে বলল। পালানো আমার ডিপার্টমেন্ট, প্রেমের ডিপার্টমেন্ট তোদের। আমি ওসব পারবো না। কথাটা যদিও ফিসফিস করে বলেছে অধীর, প্রপোজ তো করতে হবে, তা না হলে প্রেম করবে কিভাবে। সৃজন আপাতত চুপ। সে তার গোলাপ ফুলের মুখে হাসি ফোটাতে পেরেছে, এটাই অনেক। মুগ্ধ চোখে, মায়া ভরা চোখে তাকিয়ে দেখছে রোজকে সৃজন। এবার অধীর রুষাকে ইমপ্রেস করতে গিয়ে সিনেমার ডায়লগ বলতে গিয়ে গুলিয়ে ফেলল। বেচারার এমনি মাথা ভরা, উলু মাটি ভরা। সৃজন তো তাও ভুলভাল বলে রোজকে হাসাতে পেরেছে, কিন্তু সে কি পারবে? সৃজনের কবিতা শুনে সব যে গুলিয়ে ফেলেছে সে। তাও একটু ভাব নিয়ে বলতে লাগলো। তুমি আমার পাকস্থলী, মানে ওয়াইফাই। কারেন্ট থাকলে কানেকশন, না থাকলে কানেকশন নাই। রোজ আর রুষা একে অপরের দিকে বড় বড় চোখ করে তাকালো। নাভান এবার কপাল কুঁচকে বলে। জান কলেজে এত কিছু থাকতে পাকস্থলে, যেখানে ছি ইডিয়েট, এমনি এমনি তোদের ভণ্ড বলি, ছি পাকস্থলে। না আর ভাবতে পারলো না। রুষার আগে তার গাল আরো লাল গোলাপি আকার ধারণ করেছে। সৃজন পাশ থেকে ফিসফিস করে বলল। ভাই, পাকস্থলী থেকে ওয়াইফাইতে কিভাবে গেলি? অধীর গম্ভীর মুখে বলল। আধুনিক ভালোবাসা, ওসব তোরা বুঝবি না। ঝিনুক পাশ থেকে বলল। এমন প্রপোজ আমার জীবনে দেখিনি। এটা তোদের দ্বারা সম্ভব? আমাদের মান ইজ্জত শেষ করলি রে। এত শিখিয়ে দেওয়ার পরেও টেকনাফ টু তেঁতুলিয়ার চলে গেলি। এরপর মাইক হাতে নেয় নাভান। পুরো অডিটোরিয়াম যেন একটু চুপ হয়ে যায়। ব্ল্যাক পাঞ্জাবিতে তাকে আজ আলাদা রকম লাগছে। মাইকটা হাতে নিয়ে প্রথমে হালকা কেশে নেয়, তারপর শুরু করে। ছাত্র হিসেবে তার অনুভূতির কথা বলে, নতুনদের স্বাগতম জানায়, সিনিয়রদের সম্মান দেয়, আবার মায়ের পক্ষে অতিথি হিসেবেও দু কথা বলে। কথার মাঝে মাঝে কোমরে হাত রাখা, কপাল চুলকানো, চুলগুলো পেছনে ঠেলে দেওয়া হালকা মুচকি হাসি, সব মিলিয়ে স্টেজে তাকে একদম মারাত্মক লাগছে। সামনের সারিতে বসা অনেকে হা করে তাকিয়ে আছে। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। রোজ নিচু গলায় রুষাকে বলল। এই চকলেট হিরো এত ভালো কথা বলতে পারে কবে থেকে? ভাই, আমি তো ক্রাশ খাইতেছি। রুষা মুচকি হেসে বলল। এর নাম এমনি এমনি চকলেট দিই নাই, ব্যাটার শরীরে কারেন্ট আছে তো, কানেকশন ফুল স্পিডে এখন, তাই এত কিউট লাগছে। হেরা তাদের কথা শুনে মুখ ফিরিয়ে নেয়। নিলয় আজ কালো পাঞ্জাবি পরে এসেছে, গম্ভীর কিন্তু চোখে দুষ্টু ঝিলিক। ন্যান্সি আর সিয়ামও তাদের দলের নির্ধারিত থিম অনুযায়ী সাজিয়েছে নিজেদের। কারো পরনে নীল সাদা, কারো গাঢ় লাল কালো, সব মিলিয়ে রঙের মেলায় ভরে উঠেছে চারিদিক। সবাইকে আজ সত্যিই মনোমুগ্ধকর লাগছে, যেন প্রত্যেকে নিজের সেরা রূপটা নিয়ে হাজির হয়েছে। মঞ্চের সামনে চেয়ারগুলো সারি সারি সাজানো, মাইকে এক এক করে ফুলের তোড়া নিয়ে নবীনদের বরণ করা হচ্ছে। ফুলের গন্ধ, করতালির শব্দ আর ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠেছে স্মরণীয়। স্যার ম্যাডামরা একে একে বক্তব্য রাখছেন। কেউ বলছেন নতুন পথ চলার সাহসের কথা, কেউ বলছেন স্বপ্ন দেখার গুরুত্ব নিয়ে। নবীনদের চোখে তখন উজ্জ্বল ভবিষ্যতের আলো। এরপর ঘোষণা এলো, এবার শুরু হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব। প্রথমে একদল মঞ্চে উঠল, তাদের প্রাণবন্ত নাচে পুরো হল কেঁপে উঠল করতালিতে। তারপর দ্বিতীয় দল, তাদের উপস্থাপনায় ছিল আবেগ আর তাল লয়ের নিখুঁত মিশেল। তৃতীয় দল মঞ্চে আসতেই আলো ছায়ার খেলায় যেন অন্য এক জগৎ তৈরি হলো। হঠাৎ মাইকে ভেসে এলো, পরবর্তী পরিবেশনায় অংশ নিচ্ছে রোজ, রুষা, অধীর, সৃজন, ন্যান্সি, সিয়াম এবং আরও একটি ছুটি। নাম শুনে সবার বুকের ভেতর ধক ধক শুরু। কেউ শেষবারের মতো শাড়ির আঁচল ঠিক করছে, কেউ হাতের ঘাম মুছে নিচ্ছে। অধীর হালকা হেসে সৃজনকে কিছু বলল, আর সৃজন চোখ টিপে উত্তর দিল যেন আজও কিছু দুষ্টুমি বাকি আছে। প্রথম জুটি, রোজ আর সৃজন। সৃজন আলতো করে রোজের হাত ধরতেই রোজের বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপন। চারপাশে এত মানুষ, তবুও সেই মুহূর্তেই যেন শুধু দুজনই আছে। সৃজন চোখে চোখ রেখে ধীরে ঘুরিয়ে নেয় তাকে। রোজের ওড়না বাতাসে উড়ে এসে ছুঁয়ে যায় সৃজনের কাঁধ। একটা স্টেপে রোজ হোঁচট খাওয়ার ভান করতেই সৃজন তাকে টেনে নেয় কাছে। মুহূর্তটা এতটাই স্বাভাবিক, এতটাই নিখুঁত যে দর্শকরা হাততালি দিয়ে ওঠে। রোজের গাল লাল হয়ে যায়, আর সৃজনের ঠোঁটে নরম হাসি, রোম্যান্স যেন নাচের ভেতর দিয়ে নিঃশব্দে কথা বলছে। তারপর তাল বদলায়, রুষা আর অধীর একসাথে পজিশনে আছে।
অধীরের চোখে চিরচেনা দুষ্টুমি, কিন্তু আজ সেই দুষ্টুমির ভেতরেও আলাদা কোমলতা। রুষা প্রথমে চোখ ঘুরিয়ে নেয়, কিন্তু সুর যখন ধীরে ধীরে গভীর হয়, অধীর আলতো করে তার হাত ধরে কাছে টানে। একটা স্টেপে অধীর রুষার চারপাশে ঘুরে এসে তার সামনে দাঁড়ায়। চোখে চোখ আটকে যায়, রুষার মুখে লাজুক হাসি। আর অধীর ফিসফিস করে বলে, রাগ করলেও তুমি সুন্দর থাকো। সিয়ামের চোখে আজ ন্যান্সি অন্যরকম কিছু দেখেছে, কিন্তু তা সে পাত্তা দেয়নি। তার ভালোবাসা সব নিলয়ের জন্য। গান বাজছে বক্সে। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিনী বিহর নিশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিনী বিহর নিশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায় রে, মন হারিয়ে যায়। কোনিরে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়। কোনিরে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন অচেনা দেশান্তরে তোর সাথে তেপান্তরে, মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়, মন হারানো ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় রিংরাঙা মোর কবিতা সুরের অন্তরে, ঝিরি ঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। রিংরাঙা মোর কবিতা সুরের অন্তরে, ঝিরি ঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। কোনিরে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। কোনিরে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরই প্রহরী, তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরই প্রহরী। হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়, মন হারানো ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়। গানের মাঝপথে জুটির বদল হয়। রোজ হঠাৎ অধীরের সঙ্গে, রুষা সৃজনের সঙ্গে। সবাই মিলে ঘূর্ণির মতো ঘুরছে, কিন্তু অদ্ভুতভাবে প্রত্যেকে বুঝে যায় কার চোখ কাকে খুঁজছে। সৃজনের চোখ আবারও রোজের দিকে। অধীরের দৃষ্টি বারবার রুষার দিকে ফিরে আসে। তাল দ্রুত হয়, বিট জোরালো হয়, কিন্তু তাদের চোখের ভাষা বদলায় না। গান শেষ করা, তালিতে চারিদিক হৈ হৈ পড়ে যায়। একে একে সবার গ্রুপের ডান্স শেষ হয়। এখন সব শেষ, হ্যারা ও নাভানের পালা। স্যারের অ্যানাউন্সমেন্ট শেষ হতেই চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তে হ্যারা গুটি পায়ে স্টেজের দিকে এগিয়ে যায়। গান ধীরে ধীরে প্লে হতে থাকে, আলোটা একটু নরম হয়ে আসে। হ্যারা আর নাভান এক মুহূর্তের জন্য একে অপরের দিকে তাকায়। সময়টা যেন থমকে দাঁড়ায়, কিন্তু নাভান হঠাৎ করেই চোখ ফিরিয়ে নেয়। ঠিক সেই ক্ষণে হ্যারার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। তার মনে হয় নাভান কি ইচ্ছে করেই চোখটা সরিয়ে নিল। সে কি এতটাই অপ্রিয়, এতটাই অদেখা থাকার মতো? মুহূর্তের মধ্যে হ্যারার ভেতরে একটা অপমান বোধ দানা বাঁধে। মনে হয় যেন সে খুবই অগোছালো, খুবই অযোগ্য, দেখার মতো নয়। আর ঠিক তখনই গানের সুরটা একটু জোরে ভেসে ওঠে, যেন তার না বলা কষ্টটুকুকে ডেকে দিতে চায়। মায়া মায়া হোগি মায়া, माया मामूला फांस डारे रे, होगी माया जुड़ी, होगी माया जुड़ी माया, माया मामूला फांस डारे ना। নাচটা তারা এমনভাবে ফুটিয়ে তুলেছিল, সবাই হাঁ করে তাকিয়েছিল। নাভান যখন হ্যারাকে নিজের দিকে টেনে ঘুরিয়ে নিল,
তখন দুজনের চোখে চোখ, ঠিক যেন কোনো সিনেমার স্লো মোশন দৃশ্য। মুহূর্তটা এতটাই সুন্দর ছিল যে কারো পলক ফেলতেও ইচ্ছে করছিল না। আজ পাঞ্জাবি পরায় নাভানকে অন্যরকম লাগছে, একটু বেশি পরিণত, একটু বেশি আকর্ষণীয়। হলের মেয়েরা যেন চোখ দিয়েই তাকে গিলে খাচ্ছে। আর হেরা, সে তো আজ এই অহংকারী গিটারওয়ালার দিক থেকে চোখই সরাতে পারছে না। নাচের এক পর্যায়ে নাভানের হাত হেরার কোমর ছুঁতেই হেরা হালকা চোখ বন্ধ করে ফেলে। সেটা লজ্জা নাকি অনুভূতির ঢেউ বোঝা মুশকিল। নাভান ঠোঁটের কোণে হালকা হাসে, কিন্তু সেটা কেউ ঠিক বুঝে উঠতে পারে না। হঠাৎ গানের সুর বদল হয়ে যায়, দুজন ঘূর্ণির মাঝ থেকে বের হয়ে আসে। ঠিক তখনই পর্দার মতো কিছু সামনে নেমে আসে, আর তার আড়াল ভেঙে নিলয় এসে দাঁড়ায় হেরার সামনে। সে মুচকি হেসে বলে, গান চেঞ্জ হয়ে গেছে, এখন এই গানে নাচতে হবে, না হলে কিন্তু তুমি জিততে পারবে না হেরাফুল। পর্দা সরাতেই সবাই নিলয়কে দেখে চিৎকার করে ওঠে। এখন মঞ্চে তিনজন, দুই পাশে নাভান আর নিলয়, মাঝখানে হেরা। হেরা হিন্দি গানে দারুণ নাচতে পারে, কিন্তু বাংলা গানে একটু হিমশিম খায়। তবে আজ তার ভেতরে অন্যরকম আত্মবিশ্বাস। আর নাভানের জন্য এসব তো বাঁ হাতের খেলা। নিলয় কাটা পা নিয়েও দাঁতে দাঁত চেপে নাচের সিদ্ধান্ত নেয়। কষ্টটা বোঝা যায়, তবু সে থামে না, কারণ সে জানে সে না নামলে হেরা সবার কাছে হেরে যাবে। শেহতাজ খানের বিষাক্ত মন্তব্য যেন তার কানে বাজছে, তাই ব্যথা বলে সবকিছু উপেক্ষা করে সে নাচতে থাকে। বক্সে গান বাজতে শুরু করে, আর মঞ্চের বাতাস যেন হঠাৎ আরো গরম হয়ে ওঠে। তিনজনের চোখে প্রতিযোগিতা, আবেগ আর অদৃশ্য এক টান, যা দর্শকদের নিঃশ্বাস আটকে রাখে। Let's have some ronak shonak, let's have some party now, let's have some roller uppa. Run the track and never look back, let me say. Let's have some dola maka, let's call the dolly now, let's have some mati tappa. चलो चलो जी लक लचा लो, चलो चलो जी मौज मना लो, चलो चलो जी नाच लो गा लो, पकड़ किसी की wrist. And we twist, we twist, we twist, we twist, and we twist, we twist, we twist, we twist, and we twist, we twist, we twist, we twist, and we twist, we twist, we twist, we twist. নাচ শেষ হতেই চারিদিক করতালি আর গুঞ্জন শোনা যায়। দুই ক্রাশকে একসাথে পেয়েছে, ছেলেরা হেরার প্রশংসা করছে আর মেয়েরা দুই ক্রাশকে। তখন সিয়াম নিলয়কে বলেছিল তিতিরে তাদের জয়ী হতে দিবে না, কিছু একটা করবে, কিন্তু কি করবে তা বোঝার আগে গান চেঞ্জ হয়ে যায়। আর নিলয় বুদ্ধি করে একটা পর্দা দুজনের উপর ফেলে দেয়, যাতে সবাই বুঝতে পারে এটা নাচের একটা অংশ ছিল। আর সেই সময় সে পর্দার ভিতরে ঢুকে কথাগুলো বলে। সে চায় না তার ফুল হেরে যাক, তাকে জিতানোর জন্য সে সব কিছু করতে পারে। তাই তো কাটা ক্ষত পা নিয়ে নাচ করে। সবার মতামতে তারাই প্রথম বিজয়ী হয়, দ্বিতীয় দল অধীরদের। লাস্ট হিন্দি এই গানটা এমন, তাতে প্রচুর ডান্স, তাই তো নাচতে গিয়ে নিলয়ের পা থেকে রক্ত পড়তে থাকে। হেরা বিচলিত হয়ে পড়ে নিলয়ের জন্য, হাত ধরে টেনে নিয়ে যায় ডাক্তারের কাছে। নিলয় শুধু অবাক চোখে তাকিয়েছিল হেরার দিকে। সামান্য রক্ত বের হয়েছে দেখে হেরা তার জন্য এত ব্যাকুল হচ্ছে। যদি জানতো হেরা এই সামান্য বিষয়ে এমন করবে, তাহলে সে প্রতিদিন রক্তাক্ত হতো। হেরাকে নিজের প্রতি এত ব্যাকুল করার জন্য, তাহলে সে প্রতিদিন রক্তাক্ত হতো। হেরাকে নিজের প্রতি এত ব্যাকুল করার জন্য। নাভান জানতে পারে তিতির তাদের গান চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু তাও সে তিতিরকে কিছু বলেনি। বলবেই বা কি? তিতিরের দিকে তাকালে সে এমনিতে নরম হয়ে যায়। কিছু একটা বাধা তাকে প্রতিনিয়ত চুপ থাকতে বাধ্য করে। দিন যায়, ঋতু বদলায়, বসন্ত পেরিয়ে নতুন সময় এসে দাঁড়ায় ক্যাম্পাসের আঙ্গিনায়। কিন্তু সময় বদলালেও হেরা আর নাভানের দ্বন্দ্ব যেন বদলায় না। তাদের সম্পর্কটা অদ্ভুত, প্রতিযোগিতা, জেদ, অঘোষিত টান আর না বলা অনেক কথার মিশেলে তৈরি। নাভান ইদানিং তিতিরের দিকে একটু বেশিই ঝুঁকে পড়েছে। মেয়েটার ভিতরে এক ধরনের অদ্ভুত পাগলামি আছে, হাসলে পুরো পরিবেশ বদলে যায়, আবার হঠাৎ এমন কিছু করে বসে যে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তিতিরের এই সহজ এলোমেলো স্বভাব নাভানকে অজান্তেই টেনে নেয়। নাভান তিতিরকে নিয়ে বেশি চিন্তিত। নিয়মিত ফোন দেওয়া, তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা। হেরা এসব দেখে চুপ থাকে না,
তার ভেতরের প্রতিযোগিতার আগুন যেন আরও জ্বলে ওঠে। হেরা কখনো কথাই নয়, কাজে জবাব দেয়। একের পর এক পরীক্ষায়, প্রেজেন্টেশনে, প্রতিযোগিতায় সে নাভানকে টপকে যায়। ফলাফল প্রকাশের দিনগুলোতে ভার্সিটির করিডোরে, ক্যাফেটেরিয়ায়, এমনকি ডিপার্টমেন্টের সামনে পর্যন্ত একটাই নাম শোনা যায়, হেরা। শিক্ষকরা উদাহরণ দেন, জুনিয়ররা অনুপ্রাণিত হয়, আর নাভান নীরবে নিজের ভিতর নতুন করে জেদ তৈরি করে। এদিকে ক্যাম্পাসের আরেক কোণে অন্যরকম গল্প চলছে। অধীরা, সৃজন শেষমেশ রোজ আর রুষার মন জয় করে ফেলেছে। প্রথমে যত অস্বীকার, তর্ক আর মজার ঝগড়াই থাকুক না কেন, এখন তাদের প্রেম দিব্যি জমে উঠেছে। প্রথমে যত অস্বীকার, তর্ক আর মজার ঝগড়াই থাকুক না কেন, এখন তাদের প্রেম দিব্যি জমে উঠেছে। ক্লাস শেষে একসাথে হাঁটা, ছোট ছোট খুনসুটি, আর বন্ধুদের সামনে লুকিয়ে রাখা হাসি, সব মিলিয়ে তাদের দিনগুলো রঙিন হয়ে উঠেছে। রোজ মাঝে মাঝে বলে, উপন্যাসের নায়ক না হলেও বাস্তবের মানুষগুলো বেশি সত্য। আর উৎসাহ হেসে সম্মতি দেয়। কিন্তু এই সব কিছুর মাঝেও এমন একটি সত্য লুকিয়ে আছে যা কেউ জানে না। ক্যাম্পাসের হাজার মানুষের ভিড়ে নাভান আর হেরা মনে রাখেনি সে অনাকাঙ্ক্ষিত বিয়ের কথা। না বন্ধু, না পরিচিত কাউকে বলেছে এই কথা, যেন ঘটনাটা কখনো ঘটেইনি। শুধু নাভান আর হেরা জানে, এক অদ্ভুত পরিস্থিতিতে, এক ভুল সময়ে তারা একবার সম্পর্কের সে অদৃশ্য বন্ধনে জড়িয়ে গিয়েছিল। সেই স্মৃতি দুজনেই চেপে রেখেছে নিজের ভেতরে। মুখে তারা প্রতিদ্বন্দ্বী, আচরণে দূরত্ব, কিন্তু মাঝে মাঝে চোখাচোখি হলে দুজনেরই মনে পড়ে যায় এই লড়াইয়ের আড়ালে এমন এক সম্পর্ক আছে যার কথা উচ্চারণ করার সাহস কেউই পায় না। হয়তো তারা ভুলে থাকতে চায়, কিংবা সময়ের উপরে ছেড়ে দিয়েছে সবকিছু। আজ ক্যাম্পাসে অন্যরকম উত্তেজনা। আজ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। অডিটোরিয়ামের সামনে ভিড় জমেছে সকাল থেকেই। ব্যানার টাঙানো, মাইকের সাউন্ড চেক, সবার মুখে প্রত্যাশার ছাপ। নাভান নিজের নোট গুছিয়ে শেষবারের মতো পয়েন্টগুলো পড়ে নিচ্ছে। তার চোখে স্পষ্ট দৃঢ়তা। আজ সে হারতে চায় না। অন্যদিকে হেরা শান্ত, স্বাভাবিক, যেন প্রতিযোগিতা তার কাছে নতুন কিছু নয়। কিন্তু ভেতরে ভেতরে সেও জানে আজকের মঞ্চটা আলাদা। এখানে শুধু যুক্তি নয়, ব্যক্তিত্বও লড়বে। দুজনের চোখ একবারের জন্য মিলল। কোনো কথা হলো না, তবু যেন অনেক কিছু বলা হয়ে গেল। প্রতিদ্বন্দ্বিতা আছে, অহংকার আছে, তবু কোথাও এক অদ্ভুত সম্মানও জন্ম নিয়েছে একে অপরের জন্য। আজকের বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয়, এটা হেরা আর নাভানের আরেকটি মুখোমুখি হওয়া, যেখানে জয় পরাজয়ের বাইরেও লুকিয়ে আছে একটি অজানা সত্য, এক অনাকাঙ্ক্ষিত বিয়ের স্মৃতি, যা পুরো পৃথিবীর কাছে অচেনা। কিন্তু তাদের দুজনের জীবনে নীরব রয়ে গেছে সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন নিয়ে। ভার্সিটির প্রতিযোগিতায় হেরা, নাভান আর সৃজন রোজ জিতেছে। এবার ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় প্রিপারেশন নিচ্ছে সবাই। ক্যাম্পাসে কয়েকদিন ধরে অন্যরকম উত্তেজনা। নোটিশ বোর্ডে বড় করে ঝোলানো হয়েছে ঘোষণা, বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা। শুধু সাধারণ কোনো প্রতিযোগিতা নয়, এটাই সেই ধাপ যেখানে জিততে পারলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ মিলবে। তাই পুরো ডিপার্টমেন্টের নজর এখন এই টিমের দিকে। টিমে আছে নাভান, হেরা আর তাদের সঙ্গে আরও 3 জন। কিন্তু সবার আগ্রহের কেন্দ্রবিন্দু একটা, নাভান আর হেরা, কারণ সবাই জানে এরা একসাথে থাকলে জিতবেই, আবার ঝগড়াও করবেই। সেদিন লাইব্রেরির সামনে হেরা দাঁড়িয়ে নোট দেখছিল। নাভান পাশ দিয়ে যেতে যেতে ইচ্ছে করেই ধাক্কা দিল নাকি বোঝা গেল না। ধাক্কা দিয়ে নাভান সাথেই বলে উঠেছিল, সরি, খেয়াল করিনি। নাভান নির্লিপ্ত গলায় বলেছিল। হেরা ভ্রু তুলে তাকালো, জাজ মেশানো গলায় বলেছিল, খেয়াল না করে আপনি শুধু আমার সাথে ধাক্কা খান কেন? নাভান স্বাভাবিকভাবে বলেছিল। তুমি সামনে পড়ে থাকো বলে। আমি সামনে পড়ি না, আপনি আমার সামনে আসেন। হেরাও সাথে সাথে জবাব দেয়। নাভান বিদ্রুপাত্মক হাসি নিয়ে বলেছিল, তুমি একটু বেশি ভাবো মিসেল গার্ল। আমি কি তোমার পেছনেই? তোমার ধারণা এটা, তাই হুঠার ধাক্কা খাই। সব জায়গায় জেতা মানে এই না তুমি সবসময় ঠিক বা বেস্ট। তোমার ধারণা ঠিক না। তোমার মতো মিসেল গার্লকে ফলো করে শেহতাজ খান নাভানের ক্যারেক্টারের সাথে যায় না। পাশে দাঁড়িয়ে থাকা অধীর ফিস ফিস করে সৃজনকে বলেছিল, দেখো, চোমর সাপ্লাই ম্যান, মেয়েরা ঝগড়া করে না, প্রেমের প্র্যাকটিস করে, আল্লাহ জানে। সৃজন হেসে বলল, লাইভ টেলিকাস্ট রে, আর 5 মিনিট দে, দেখবি এখনই কেউ না কেউ রেগে চলে যাবে। ঠিক তখনই হেরা নাভানের হাত থেকে তার নোট কেড়ে নিল।
এই পয়েন্টটা ভুল। এভাবে বলে জাজ কেটে যাবে। আপনার পয়েন্ট। নাভান অবাক হয়ে তাকালো। তুমি আমাকে হারাতে চাও, আবার সাহায্য করো? বাবা, কই উন্নতি মিসেল গার্ল। হেরা শান্ত গলায় বলল। কারণ আপনার সাথে আমার নামটাও জড়িয়ে আছে। বুঝলেন অহংকারী গিটারওয়ালা? এক মুহূর্তের জন্য দুজনেই চুপ। তারপর নাভান হালকা হাসলো, কি বোঝা গেল না। তাও মুখে চ উচ্চারণ করে বলেছিল, তুমি আসলে খুব বিরক্তিকর মিসেল গার্ল, একেবারে অ্যাটম বোমের মতো। তোর মুখটা ডিসগাস্টিং। সেম টু ইউ। নাভান হেরার সামনে আরো 2 কদম এগিয়ে গিয়ে দাঁত কটমট করে বলেছিল। তুমি একটা প্রয়োজনীয় ঝামেলা। মিসেল গার্ল তো আর এমনি এমনি বলি না, ঝগড়াটা অ্যাটম বোম। বলেই প্রস্থান করে। দূর থেকে রোজ আর উষা সব দেখছিল। রোজ ফিসফিস করে বলল। এরা একদিন ঝগড়া করতে করতে বুঝবে আসলে কে কার উপর বেশি রাগ। রুষা হেসে উত্তর দিয়েছিল, রাগ না, অভ্যেস। এরা অভ্যেসের দাস রে, গোলাপ ফুল। সত্যি নাভান আর হেরার ঝগড়াগুলো এখন অভ্যাস হয়ে গেছে। কথায় কথায় খোঁচা, অকারণে তর্ক, আবার অজান্তে একে অপরের পাশে দাঁড়িয়ে যাওয়া। দুষ্টু মিষ্টি অদ্ভুত এক সম্পর্ক, যার নাম তারা এখনো কেউ উচ্চারণ করে না। হ্যাঁ, তারা উপরে এমনই দেখায়, কিন্তু ভিতরে এদের আসল কাহিনী সবার অজানা। নাভান তখন রাগ করে চলে এসেছিল। তার কিছুক্ষণ পর আবার সেমিনার রুমে তাদের ডাক পড়েছে। প্রস্তুতি শুরু হতেই তাদের ঝামেলা শুরু। ডিপার্টমেন্টের সেমিনার রুমে বসে প্র্যাকটিস চলছে। নাভান নিজের পয়েন্ট বুঝিয়ে বলছে সবার উদ্দেশ্যে। অপোজিশন এভাবে আক্রমণ করবে, তখন এই যুক্তিটা দিতে হবে। হেরার সঙ্গে সঙ্গে থামিয়ে দিল। না, এটা দুর্বল। আবেগ বেশি, তথ্য কম। এটা হবে না। নাভান বিরক্ত হয়ে বলল। সবকিছুতে ঠান্ডা মাথায় যুক্তি দিলে চলে না, কিছু জায়গায় আবেগ লাগে মিসেল গার্ল। আবেগ আর তথ্য দুটোই লাগবে। বেশি আবেগে কথা বলে নাটকীয় লাগে। অহংকারী গিটারওয়ালা। হেরা জবাব দিল। রুমে থাকা বাকিরা চুপচাপ একে অপরের দিকে তাকালো। ওদের ফিসফিস করে বলল। শুরু হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যতই ঝগড়া হোক, শেষ পর্যন্ত তাদের যুক্তি একে অপরকে আরো শক্ত করে দেয়। হেরা নাভানের পয়েন্ট ঠিক করে দেয়। নাভান হেরার ডেলিভারিতে নতুন এনার্জি যোগ করে, যেন তারা প্রতিপক্ষ না, বরং একে অপরের অসম্পূর্ণ অংশ। সময় চলে যায় নিজ গতিতে। ভার্সিটির এরিয়ায় 2টো বাস দাঁড় করানো। ছেলেরা এক বাসে আর মেয়েরা আরেক বাসে। এটা নাভানের প্ল্যান। নিলয়ের বেশ রাগ লাগে। সে চেয়েছিল হেরার সাথে বসে আসবে, কিন্তু কিছু করা গেল না। অন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছানোর পর থেকে এই পরিবেশটা বদলে গেল। সবাই নিজের নিজের মতো ব্যস্ত। কেউ নোট ঠিক করছে, কেউ শেষ মুহূর্তের প্র্যাকটিসে ব্যস্ত। কিন্তু নাভান আর হেরার ক্ষেত্রে একটা জিনিস আগের মতোই রয়ে গেল, তাদের ঝগড়া। তবে এই ঝগড়ার ভেতরে এমন একটা নিয়ম আছে যেটা কেউ জানে না। তারা কেউই কাউকে বুঝতে দিতে চায় না একে অপরের প্রতি তাদের নজর কতটা গভীর। তাই যতবার চোখে চোখ পড়ে ততবারই কথা হয়ে যায় একটু বেশি তীক্ষ্ণ, একটু বেশি ঠান্ডা। লাস্ট সেমিনার রুমে বসে প্র্যাকটিস চলছিল। একটু পর শুরু হবে অনুষ্ঠান, তাই স্যারও তাদের সাথে বসেছিল। হ্যাঁ, একটা পয়েন্ট বলতেই নাভান সাথে সাথে থামিয়ে দিল। এভাবে বললে ওরা ধরে ফেলবে, লজিক দুর্বল মিসেল গার্ল। হেরা ব্রুকোজকে বলল। আপনি আগে নিজের ডেলিভারি ঠিক করেন, তারপর আমাকে শেখাতে আসবেন, অহংকারী গিটারওয়ালা। পাশে বসা টিমমেটরা হালকা অস্বস্তিতে একে অপরের দিকে তাকালো, অথচ কেউ বুঝলো না নাভান আসলে চাইছিল হেরা ভুল না করুক, আর হেরা রাগ দেখাচ্ছিল শুধু এই জন্য যেন কেউ তার চোখে সেই অদৃশ্য চিন্তা দেখে না ফেলে। এই প্রতিযোগিতা হেরার জন্য অনেকটা সম্মানক হবে। বিতর্ক প্রতিযোগিতায় একজনের বক্তব্য নয়, পুরো গ্রুপের বক্তব্যই ভূমিকা রাখে। তবে কিছু ভূমিকা একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন প্রথম বক্তা বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরে, দলের অবস্থান বোঝায় এবং মূল ব্যক্তির ভিত্তি তৈরি করে। তাই তার বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তাই তার দায়িত্ব পড়ে নাভানের উপর। মূল যুক্তি উপস্থাপনকারী বক্তব্য রাখবে সৃজন, যারা তথ্য, উদাহরণ ও বিশ্লেষণ দিয়ে দলের অবস্থান শক্ত করবে। সে তার যুক্তি বিতর্কের শক্তি নির্ধারণ করবে, তাই সে ওইভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। এর আগেও অনেক জায়গায় সৃজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। শেষ বক্তা হলো হেরা, প্রতিপক্ষের যুক্তি খণ্ডন করে এবং পুরো দলের বক্তব্য সুন্দরভাবে সংক্ষেপে তুলে ধরে। অনেক সময় বিচারকদের উপর শেষ প্রভাবটা এই বক্তার মাধ্যমেই পড়ে, তাই তার একটু ভুল হলে তাদের কষ্ট বৃথা যাবে। হেরা তাই এই নিয়ে একটু নার্ভাস। বিরতি টাইম। কলেজের ক্যাম্পাস আজ অস্বাভাবিক রকম শান্ত। সবার চোখে উত্তেজনা, কারণ তারা এসেছে অনেক দূরে, পাহাড়ে ঘেরা বান্দরবান জেলায়, জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে।
চারিদিকে অন্য ভার্সিটির স্টুডেন্টরা ব্যানার, মাইক্রোফোন, টেস্টিং, ক্যামেরা, পরিবেশটাই আলাদা। শোনা যাচ্ছে আজকের রাউন্ডে বাইরের দেশের বিচারকরাও উপস্থিত। যারা টিকবে তারা দেশের বাইরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবে। চাপটা স্বাভাবিকভাবেই অনেক। হেরা এক পাশে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়েছিল। হাতে ডায়েরি, কিন্তু পাতা উল্টাচ্ছে না। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেছে। এত দূর এসেছে, কিন্তু যদি কথা আটকে যায়, যদি ভুল করে। ঠিক তক্ষুনি পেছন থেকে পরিচিত গলা।